কি সমস্যা? কি চাই? তোমাকে কখন থেকে ডাকছি, শুনছো না কেন? রুমে এতক্ষণ কি করছিলে? হৃদকে করা শশীর অযাচিত প্রশ্নটা হৃদের বাড়াবাড়ি মনে হলো। হৃদের মেজাজ এমনিই চটেছিল, এর মাঝে শশীর হৃদের কাছে কৈফিয়ত চাওয়ার মতন প্রশ্নটা করতেই হৃদ ক্ষেপে গিয়ে বলল, আমি রুমে কি করছিলাম সেই কৈফিয়ত তোকে দিতে হবে? আমি আমার রুমে কতক্ষণ থাকবো না থাকবো সেটা নিশ্চয়ই তুই ঠিক করে দিবি না আমাকে? হৃদের শক্ত গলায় শশী মিনমিন করে বলল, না মানে, আমি অনেকক্ষণ যাবৎ তোমার দরজায় নক করছিলাম, তুমি খুলছিলে না তাই। শশীকে শেষ করতে না দিয়ে হৃদ একই তেজে বলল, তোকে আমি বলছিলাম আমার দরজা নক করতে। কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। হৃদের শক্ত গলায় শশী বলল, নিচে পুলিশ এসেছে, তোমাকে নিচে যেতে বলছে নানা ভাই। তুই যা। শশী তৎক্ষণাৎ চলে যায় না। ওর চোখ ভেজা নোনা জলে। বারবার আর চোখে বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। হয়তো শশী বুঝতে পারছে হৃদ এতক্ষণ যাবৎ মায়ার সঙ্গে বন্ধ দরজার ভিতরে সময় কাটাচ্ছিল। শশীর ডাকে হৃদ বিরক্ত হয়েছে। শশী জানে স্বামী স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করতে নেই তৃতীয় পক্ষ হয়ে। হৃদ মায়ার সম্পর্কে শশী এখন তৃতীয় পক্ষ, এটা জেনেও শশীর মন মানতে নারাজ। মায়ার আগে হৃদের জীবনে শশী প্রথমে এসেছিল। আজ মায়া না থাকলে হয়তো হৃদের ভবিষ্যৎ নারী শশীই হতো। শশী ফের হৃদকে একটা অযাচিত প্রশ্ন করে বলল, মায়া তোমার রুমে? শশীর কথাটা শুনতেই হৃদের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ বলল, আউট। ভেতরকার কষ্টে শশী ভাঙা গলায় আকুতি স্বরে ডাকতে চাইল হৃদকে। রিদভা। হৃদ ফের একই ভঙ্গিতে শশীকে থামিয়ে চিবিয়ে বলল, তোকে যেতে বলছি আমি। আউট। ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে হৃদের সম্মুখ থেকে দৌড়ে পালালো শশী। শশীকে দৌড়ে চলে যেতে দেখলো সিঁড়ি বেয়ে ওঠা রাদিফও। সে তৎক্ষণাৎ কিছুই বুঝলো না, তবে সামনে থেকে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে হেঁটে আসতে দেখে ব্যাপারটা আংশিক বুঝতে পারল রাদীপ। রাদীপের শশীর জন্য মায়া হলেও তার কিছু করার ছিল না। জীবনের সবকিছু স্যাক্রিফাইস করে ভালো থাকা যায়, কিন্তু ভালোবাসা স্যাক্রিফাইস করে জীবনে ভালো থাকা যায় না। আর হৃদ খানের মতো শক্ত পার্সোনালিটির মানুষ কখনো নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করবে না, বরং না পেলে ছিনিয়ে নিবে, তারপরও ছেড়ে দিবে না। তাই এক্ষেত্রে শশীর হৃদের আশা ছেড়ে যত দ্রুত বাস্তবতা মেনে নিবে তত শশীর জন্যই ভালো হবে। তবে রাদিফের মনে হলো সে একবার শশীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে, আজ না হয় কাল অবশ্যই। রাদীপ সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়তেই হৃদ সিঁড়ি বেয়ে নিচে নামতেই রাদীপ হৃদের পিছন পিছন যেতে যেতে বলল, ভাই, পুলিশ কমিশনার এসেছে তোমার সঙ্গে দেখা করতে। ব্যাপারটা সিরিয়াস, কিছু না হলে আমরা তোমায় ডাকতাম না। রাদীপের কথায় হৃদকে শুধু গম্ভীর দেখালো। নির্বাচনের সম্মুখে রেখে বাসায় বসে থাকা যায় না, সেটা হৃদ নিজেও জানে, কিন্তু ব্যক্তিগত জীবনও পিছনে ফেলে যায় না, দুটো সামলিয়ে চলতে হয়। হৃদ সময় নিয়ে গম্ভীর মুখে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলল। নির্বাচন নিয়ে তেমন কোনো জটিলতা নেই, আবার নিশ্চিন্তেও থাকা যাচ্ছে না। প্রতি বছরের মতো এবার নিহাল খানের প্রতিদ্বন্দ্বী জসিম নেই। বাকিরা যারা আসনে আছেন সবার একত্রে ভোটের চেয়েও নিহাল খানের একপাক্ষিক বিপুল ভোটে জয়লাভ করবে এমনটা সবাই আশাবাদী। এতকাল নির্বাচনে নিহাল খান যে হারে জয়লাভ করেছেন এ বছরও তাই করবেন, কিন্তু এর মাঝে জটিলতার বিষয়টি হচ্ছে জসিম জীবিত নেই। তাহলে নিহাল খানের উপর সেদিন কে আক্রমণ করেছিল সেটি শনাক্তকরণের জন্য হৃদ কাজ দিয়েছিল পুলিশ কমিশনারকে। সেই খবর নিয়েই মাঝরাতে হাজির হন কমিশনার সাহেব। সেদিনের রাদীপ ও নিহাল খানের উপর হওয়া হামলার পিছনে আসামি তথ্য জানতেই হৃদের কপাল কুঁচকে আসে খানিকটা অবিশ্বাসে। তারপরও কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে বরং আসিফকে দিয়ে কমিশনারকে বিদায় জানিয়ে হৃদ তার ঘরে ফিরল। অন্ধকার ঘরে মায়ার কথা স্মরণে আসতেই হৃদ বিছানার দিকে তাকালো। মায়াকে কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদের বিরক্তি আরো বাড়ল। অসময়ে যে মায়া ঘুমিয়ে পড়েছে হৃদ ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে দরজা লাগালো। দরজার হঠাৎ শব্দে জাগ্রত মায়া খানিকটা নড়ে উঠতেই সেটা হৃদের চোখে পড়ল। হৃদ হু হ্যাঁ আর কোনো শব্দ না করে গিয়ে বিছানায় শুয়ে চোখের উপর হাত ঠেকিয়ে নিস্তব্ধ ঘরে জুড়ে ভয়ঙ্কর নীরবতা ছেয়ে যেতেই মায়া চোখ মেলে তাকালো হৃদের সারা শব্দ না পেয়ে। সেকেন্ডের কাটা মিনিট পেরিয়ে ঘন্টায় চলে যেতে মায়া মাথা তুলে তাকালো পিছনে।
হৃদকে চিত হয়ে চোখের উপর হাত ঠেকিয়ে অপর হাতটা বুকে রেখে পায়ের উপর পা তুলে শুয়ে থাকতে দেখে মায়া ভাবল হৃদ ঘুমিয়ে পড়েছে। হৃদ রুমে এসেছে প্রায় ঘন্টা পেরোতে চলল। এতটা সময় নিশ্চয়ই হৃদ জেগে থাকবে না। জড়তার মায়া সহজভাবেই হৃদের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত হৃদের বুকে রাখা হাতটা ছুটে মুহূর্তেই হৃদ মায়ার দিকে পিঠ বেঁকে শুয়ে পড়ল। হৃদের হঠাৎ কাজে মায়া থমকে বসলো। হৃদ ঘুমন্ত অবস্থায় মায়ার দিকে পিঠ মুড়ে শুয়েছে নাকি জাগ্রত অবস্থায় সেটা মায়া তখনও বুঝল না। হাঁসফাঁস করা মায়া কয়েক সেকেন্ড সময় নিয়ে ফের হৃদের বাহু টেনে নিজের দিকে ঘুরতে চাইলে হৃদ মায়ার হাতটা বাঁকিয়ে ফেলে দিতে মায়া বুঝতে পারল হৃদ জাগ্রত। শুধু জাগ্রত নয়, বরং মায়ার সঙ্গে রাগ করে শুয়ে। কিন্তু কেন? মায়া তখন হৃদের কথা শুনে অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে বলে সেই জন্য? কিন্তু মায়া তো ঘুমায়নি, বরং ঘুমের ভান করেছিল ভয়ে। মায়া জানে ব্যাপারটা এবার বেশি বেশি হচ্ছে, কিন্তু মায়া বিষয়টা সহজভাবে নিতে পারছে না। ভয় লাগছে ভীষণ। জড়তার মায়া ফের হৃদের বাহু টানতেই হৃদ একই কাজ করলো, মায়ার হাতটা ঝাঁকিয়ে ফেলে দিতে। মায়া হৃদের পিঠ ঘেঁষে শুয়ে পেট জড়িয়ে হৃদের পিঠে মুখ গুজে গুনগুনিয়ে বলল, আমি ঘুমাইনি তো, এই যে দেখুন জেগে আছি। হৃদের পেটের উপর মায়ার হাতটা হৃদ ঝটকাই ফেলে দিয়ে খানিকটা এগিয়ে শুতে শুতে বলল, নট ইন্টারেস্টেড, গেট আউট। হৃদের কথায় মায়া বেশ অপমানিত বোধ করলো। নীরবে চোখ ভিজল নোনা জলে। মায়া ফের হৃদের শরীর ঘেঁষে একইভাবে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলল, আই এম ইন্টারেস্টেড, আমি এভাবেই শোবো। হৃদের সারা শব্দ পাওয়া গেল না আর। কয়েক সেকেন্ড পেরোতেই মায়া মাথা তুলে হৃদের কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, সরি, আর হবে না এমন। এবার থেকে আপনার সব কথা শুনবো, সত্যি বলছি। হৃদকে তখনও জেদ দেখিয়ে শুয়ে থাকতে দেখে মায়া হৃদের পেছনে হতে সামনে আসলো হৃদের উপর ডিঙিয়ে। হৃদের বুকে নিজের জায়গা করে দুহাতে হৃদকে জড়িয়ে ধরতেই হৃদ তপ্ত মেজাজে বলল, কি সমস্যা তোমার? ঘেঁষাঘেঁষি করছো কেন? দূরে যাও, ঘুমাবো আমি। মায়া মাথা তুলে টুপ করে হৃদের গালে চুমু খেয়ে পুনরায় হৃদের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, ওকে, ঘুমান, গুড নাইট। কথাটা বলেই মায়া হৃদকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করতে হৃদের ফুসফুসের তপ্ত নিঃশ্বাসের শব্দ কানে আসলো মায়ার। হয়তো মায়ার কথাটা পছন্দ হয়নি হৃদের, তারপরও মায়া আর প্রতিক্রিয়া দেখালো না, বরং হৃদকে জড়িয়ে ঘুমিয়ে যেতে চাইল। সময় নিয়ে ঘড়ির কাঁটা ঘুরতে হৃদের হাত নেমে আসলো মায়ার পিঠে। মায়ার চোখ সবে ঘুমে বুঝে এসেছিল, কিন্তু হৃদের বেগতিক হাতের স্পর্শে তড়াক করে তাকাতে মায়া কিছু বলবে তার আগেই হৃদের দক্ষ হাত ততক্ষণে মায়ার শাড়ির আঁচল টেনে ফ্লোরে ফেলতে ফেলতে হৃদ বিরক্তি গলায় বলল, কি পরেছো তুমি? কাপড়ে বাজে স্মেল আসছে কেন? জানো না আমার বাজে স্মেল সহ্য হয় না? মায়ার ঘুমিয়ে যাওয়া মস্তিষ্ক সজাগ হলো। শরীরের কম্পন দেখা দিল তক্ষুনি। কম্পিত মায়ার মুখ হৃদের গলায় ঠেকে যেতেই ভয়ার্থ গলায় বলতে চাইল, আমার ভয়। হৃদ মায়াকে জড়িয়ে উপরে উঠতে মায়ার গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, বাজে কথা বললে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব হৃদ। মায়া গোঙালো। ছটফট করার মতন হৃদের বক্ষে সিটিয়ে যেতে হৃদ ঘনিষ্ঠ মুহূর্তে মায়ার কানে ফিসফিস করে বলল, আমার অশোকের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতে পূর্ণ আমি। একটা সুন্দর সকালের সূচনা। হৃদ ফোন টোন বন্ধ করে উপর হয়ে ঘুমিয়ে। রুম জুড়ে অন্ধকারের বিচরণ। সকালের মিষ্টি আলো মোটা পর্দা ভেদ করে ঘরে ঢুকতে অক্ষম। সকাল তখন 9টার ঘরে। হৃদ এত বেলা করে ঘুমায় না। রাতে অসময়ে ঘুমের জন্য আজ এত বেলা অবধি তার ঘুমানোর কারণ। ঘুমন্ত হৃদের হঠাৎ ঘুমের রেশ হালকা হয়ে আসাতে বিছানা হাত দিয়ে মায়ার সন্ধান করলো। আশপাশের কোথাও মায়াকে না পেয়ে বন্ধ চোখে কপাল কুঁচকালো বিরক্তিতে। হৃদ কতবার বলেছে বেয়াদব বউটাকে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে যেন কোথাও না যায়। বেয়াদব নারী কথাটা শুনলে তো। হৃদ বিরক্তি নিয়ে উঠে বসলো। খালি গা স্যাঁতসেঁতে ভেজা দেখে আরো বিরক্ত হলো। এই গরমের জন্যে তার ঘুমটা ভেঙেছে। হৃদ বিরক্ত চোখে রুমের এসির দিকে তাকাতেই দেখলো সেটা অফ।
হৃদের রুমের এসি সচরাচর কখনো বন্ধ থাকে না। তাহলে এখন এসি বন্ধের কারণটা খুঁজতে গিয়ে হৃদের মনে পড়ল শেষ রাতে গোসলের পর মায়ার শরীরের তীব্র কম্পন ধরেছিল ঠান্ডায়, যার কারণে হৃদ নিজেই এসি অফ করে দিয়েছিল। মায়ার কথা স্মরণে আসতে হৃদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শেষ রাতে মায়াকে বেশ দুর্বল আর অসুস্থ দেখাচ্ছিল, এখন কেমন আছে সেটা জানতে চেয়ে হৃদ ঘর ছেড়ে বাহিরে যেতে চেয়েও গেল না। এখন বের হলে সে আর রুমে ফেরার সময় পাবে না ব্যস্ততায়। তাই হৃদ সময় নিয়ে ফ্রেশ হয়ে গায়ে সাদা পাঞ্জাবি জড়ালো। সে চট্টগ্রামে থাকাকালীন এসব সাদা পাঞ্জাবি পরে রাজনৈতিক সচ্ছলতা বজায় রাখে, কিন্তু ঢাকা ফিরে সে এসব পরে না। হৃদ গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে চোখে পড়ল গলার কিছু অবাঞ্ছিত দাগ। এসব দাগ তার শরীরেও আছে, কিন্তু হৃদের শরীর কাপড় ঢাকা হলেও গলা উন্মুক্ত। হৃদ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স নিল। সেখান হতে ওয়ান টাইম ব্যান্ডেজ গলার 2-3 জায়গায় লাগিয়ে কভার করতে চোখে পড়ল গালের ডান পাশের একটা দাগ। এসব বিষয়ে যদিও হৃদের লজ্জা শরম কম, কিন্তু রাজনৈতিক সমাবেশে ছোট থেকে ছোট বিষয়গুলো মিডিয়া বড় বড় করে দেখাবে বলে হৃদ মুখে ওয়ান টাইম মাস্ক পরার সিদ্ধান্ত নিল। এর মাঝে হৃদ নিজের ফোনের সঙ্গে মায়ার ফোনটাও ওপেন করতে দরজার ধরে দাঁড়ালো কেউ। হৃদ আয়নায় দিয়ে মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে এসো। হৃদের ডাকে নত মস্তিষ্কের মায়া ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সেদিকে। মায়াকে ছোট ছোট পা ফেলে হাঁটতে দেখে হৃদ সেদিকে তাকালো। মায়া কাছাকাছি আসতেই হৃদ মায়ার বাহু টেনে নিজের মুখোমুখি করে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা পাচ্ছ? নিশ্চুপ মায়ার নত মস্তিষ্ক আরো নত করে দিতে হৃদ পুনরায় একইভাবে বলল, বাহিরে যাওয়ার দরকার নেই, রুমে রেস্ট নাও। সার্ভেন্ট তোমার খাবার ঘরে দিয়ে যাবে, বুঝেছো? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে হৃদ মায়ার লালচে মুখটার দিকে তাকালো। হৃদ চোখ বুলিয়ে মায়াকে অবলোকন করতে দেখতে পেল মায়ার শরীরে কালো একটা সুতির 3 পিস জড়িয়ে, ওড়নাটা মাথায় গোল করে বেঁধে শরীরে জড়িয়ে। হৃদ বুঝতে পারছে মায়ার অসময়ে ওড়নাটা হিজাব করার কারণ। হৃদের নিজেরও পছন্দ না তার ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী অন্য কাউকে করতে। সে এসব বিষয়ে খুব সেনসিটিভ, উশৃঙ্খল কোনো কিছুই তার পছন্দ না। হৃদ হাত বাড়িয়ে মায়ার কাটা ঠোঁটে আলতো আঙ্গুল চেপে বলল, কিছুক্ষণ ঘুমিয়ে নিবে, তাহলে ভালো লাগবে, কেমন? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিতেই হৃদ মায়াকে ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে পরপর দুটো বক্স বের করে রাখলো। প্রথম বক্সটি খুলে তাতে ডায়মন্ড রিং বের করে মায়ার বাম হাতের আঙ্গুলে পরাতে পরাতে বলল, বউকে দেনমোহর দিতে হয়, যদিও তোমার দেনমোহর পরিশোধ করা আছে, তারপরও আবার দিলাম। এটা তোমার জন্য অনেক আগেই কিনেছিলাম। মুরাদপুরের ফ্ল্যাটে তোমাকে একটা চাবি রিং দিয়েছিলাম, মনে আছে? এই রিংটা তখন তোমার জন্য কিনেছিলাম, আর আজ দিলাম। হৃদের কথায় মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। দীর্ঘ নীরবতা ভেঙে কৌতূহল নিয়ে মিহির স্বরে বলল, সেদিন মুরাদপুর ফ্ল্যাটে আমাদের বিয়েটা কি আসল ছিল? হ্যাঁ। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আমি বললে তুমি বিশ্বাস করতে, গ্রহণ করতে আমায় স্বামী হিসেবে? হৃদের কথায় মায়া চুপ হয়ে যায়। সেদিন হৃদ বললে হয়তো মায়া বিশ্বাস করতো না হৃদ মায়ার স্বামী, সেটা বরং মায়ার মনে হতো হৃদ মায়ার অচেনা মায়ার সম্পর্কে জেনে এখন হৃদ মায়ার সুযোগ নিয়ে নিজেই মায়ার অচেনা স্বামী বলে নিজেকে দাবি করছে। তখন ব্যাপারটা মায়া বিশ্বাস না করলেও হৃদ অন্তত একবার মায়াকে জানাতে পারত হৃদ মায়ার স্বামী হয় সেটা। মায়া মিনমিন করে বলল, তারপরেও আপনার দায়িত্ব ছিল আমাকে অন্তত একবার জানানোর। মায়ার কথায় হৃদের পাল্টা প্রশ্ন আসলো তক্ষুনি। বলল, সে রাতে তুমি আমাকে বলে পালিয়েছিলে যে আমি দায়িত্ব পালন করব তোমাকে জানিয়ে। আমি জানাইনি বলে আপনিও জানাবেন না? না। মায়া গাল ফুলিয়ে দাঁড়ালো। হৃদ অপর বক্স হতে মায়াকে গলায় ডায়মন্ডের লকেট গলায় পরিয়ে দিতে দিতে বলল, বক্সে আরও কিছু জুয়েলারি আছে, ভালো লাগলে পরে নিও, আর নয়তো রেখে দিও। মায়া হাতে পায়ে গলায় সুফিয়া খানের দেওয়া গোল্ড জড়ানো। হৃদ মায়ার মনোমালিন্যতার সময়ে সুফিয়া খান মায়াকে এসব কিনে দিয়েছিল। মায়া ভেবেছিল সবসময় পরে রাখবে, কিন্তু আজ হৃদের দেওয়া প্রথম উপহার
গ্রহণ করতে মায়া সুফিয়া খানের দেওয়া সোনার বালা দুটো খুলে শূন্য হাত দুটো হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল। এগুলো আপনি পরিয়ে দিন। হৃদ যত্ন সহকারে মায়ার দুহাতে দুটো ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিতে দিতে বলল। বেড সাইডের ড্রয়ারে তোমার জন্য মেডিসিন রাখা আছে, সেটা খেয়ে নিবে, বুঝেছো? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে বলল। আপনি দুপুরে খেতে আসবেন না? না, তাহলে কখন আসবেন? দিনে আসা হবে না, তবে রাতে অবশ্যই আসবো। হৃদের কথায় মায়া লজ্জা পেতে মুহূর্তেই নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। হৃদ মায়ার নাক টেনে কপালে শব্দ করে চুমু খেয়ে বেরিয়ে যেতে মায়া সেদিকে তাকালো। হৃদের বলে যাওয়ার পরও মায়াকে মেডিসিন খেতে দেখা গেল না, বরং অবহেলায় ফেলে রাখলো সেগুলো। এর মাঝে জুইকে দেখা গেল মায়ার খোঁজে হৃদের রুম অব্দি পৌঁছতে। মায়াকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জুই বিছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলল। তোর আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ নেই ঋতু? মায়া আয়নার সম্মুখে বসে হৃদের দেওয়া জুয়েলারি বক্স খুলে রাখা বাকি গহনাগুলো তুলে রাখতে রাখতে মায়া বলল। সপ্তাহখানিক আগে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে মুরাদপুরে যেতে চেয়েছিলাম, কিন্তু রাফার জন্য শেষ পর্যন্ত দেখা হয়নি। রাফার জন্য দেখা হয়নি মানে? রাফা কি করেছে? মায়া সেদিনকার ঘটনা সম্পূর্ণটা বলল জুইকে। সবটা শুনে জুই খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল। রাফাকে এখনো নাদিম ভাইকে স্বামী হিসেবে মানে ঋতু, কিন্তু এই বিয়ে তো হবে না। একজনের বিয়েতে অন্যজন কবুল বললে সেটা গ্রহণযোগ্য না। মায়া আগের নেই বলল। রাফা জানে সেটা। জেনে বুঝো নাদিম ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করে কিভাবে? ও কি পাগল? ব্যাপারটা এখন রাফার মন জনিত। সামান্য কবুল বলাকে ঘিরে রাফার মনে নাদিম ভাইকে নিয়ে ভালোবাসা তৈরি হয়েছে জুই। মায়ার কথায় জুই তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল। কিন্তু রাফা কি আসিফ ভাইকে পছন্দ করতো না? আসিফ ভাইয়ের বিষয়টা কি হবে তাহলে? আসিফ ভাই পছন্দটা রাফার জন্য একতরফা ছিল জুই। রাফা চঞ্চলতায় আসিফ ভাইয়ের ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি। আর নয়তো আসিফ ভাইয়ের ঘাটতি ছিল রাফাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে, যার জন্য রাফা আসিফ ভাইয়ের জায়গায় নাদিম ভাইকে স্বামী হিসেবে চাচ্ছে। মায়ার কথায় জুই ফের আপত্তি জানিয়ে অসন্তুষ্টি গলায় বলল। আসিফ ভাই রাফাকে পছন্দ করে, সেটা আমরা সবাই জানতাম। রাফা নিজেও জানে আসিফ ভাই ওকে পছন্দ করে। সেখানে ঘটা করে আবার আসিফ ভাইয়ের মুখের বলার প্রয়োজন কি আছে বুঝলাম না আমি। মায়া বেশ তীক্ষ্ণ গলায় জুইকে বুঝিয়ে বলল। প্রয়োজন আছে জুই। ভালোবাসি বললে ভালোবাসা তোমার হয়ে যায় না জুই। ভালোবাসার চেয়ে ভালোবাসা আগলে রাখাটা কঠিন। যত্নে মায়া বাড়ে, অযত্নে পচন ধরে, কথাটা তো তুই শুনেছিস তাই না? মানুষের মন পরিবর্তনশীল। মনের খোঁজ না নিলে মন কিন্তু তার ঠিকানা ঠিকই খুঁজে নেবে অন্য কারো মাঝে। আসিফ ভাই রাফাকে ভালোবেসেছিল, কিন্তু যত্ন করতে পারেনি বলে আজ রাফা মনের শূন্য স্থানে নাদিম ভাইকে বসাতে চাচ্ছে। ও থমথমে মুখে বসার ঘরে বসে আছেন নিহাল খান। তাকে ঘিরে আত্মীয়দের মেলা। হেনা খান, আরাফ খান সহ ওনার দুই কন্যা ও তাদের জামাতা সকলেই উপস্থিত নিহাল খানকে ঘিরে ড্রয়িং রুমে। শশীর মাকে দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে। তবে অসুস্থ নিহাল খান সুস্থতার চেয়ে বেশি আশ্চর্য হয়েছেন নিজের স্ত্রী সুফিয়া খানের আক্রমণ দেখে। অতি শক্তে তিনি বেশ কিছুক্ষণ তাকিয়েও ছিলেন স্থির নয়নে, কিন্তু যখন বুঝতে পারলেন তিনি বসার ঘরে সকলের ভিড়ে বসে আছেন, তখন হুট করে কেমন নিজেকে গুটিয়ে নিলেন থমথমে মুখে। বেশ কসরত করে খানিকটা নিজেকে সংযমনও করতে চাইলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুফিয়া খানের আগমনে ওনার মন মস্তিষ্ক এতটাই নড়বড়ে হলো যে নিজের ব্যক্তিত্ব গাম্ভীর্য ভুলে বসলেন এক মুহূর্তের জন্য। না চাইতেও বারবার দৃষ্টি ঘুরল সুফিয়া খানের উপর। স্তব্ধ, হতবাক, হতবুদ্ধি নিহাল খানের নড়বড়ে মনোভাব বসার ঘরের সকলের দৃষ্টিতে পড়লেও কেউ বিভ্রান্তি সৃষ্টি করল না নিহাল খানের জন্য, বরং অদেখা করার মতন বিষয়টাকে এড়িয়ে গেল উপস্থিত সকলেই। এখানে কেউ ছোট না, আর না নিহাল খান ও সুফিয়া খানের সঙ্গে হেয়ালি করার মতো সুযোগ আছে। দুজনেই বেশ সম্মানিত মানুষ, তাদের সঙ্গে মজা বা ছলচাতুরি করাও দৃষ্টিকটু ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো নিহাল খান বা সুফিয়া খান কখনোই কাউকে এতটুকু সুযোগ দেন না যে কেউ তাদের নিয়ে মজা বা হেয়ালি করে কথা বলবে।
উপস্থিত সকলেই বুঝতে পারছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যের অবসান ঘটতে হয়তো তাদের আরো সময় লাগবে, কিন্তু তারপরও কেউ আগ বাড়িয়ে নিহাল খান আর সুফিয়া খানের মাঝে মিটমাট করিয়ে দিতে চাইল না। কারণ নিহাল খান কিংবা সুফিয়া খান তাদের ব্যক্তিগত বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করেন না বলে সবাই যার যার মতো করে জায়গায় বসে রইল। তবে গম্ভীর সুফিয়া খানকে দেখা গেল ডাইনিং এর সম্মুখে দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিতে সার্ভেন্টদের। স্তব্ধ নিহাল খানের দৃষ্টি চতুর সুফিয়া খানের চোখেও পড়েছে। ব্যাপারটা তিনি বুঝেও অদেখার মতো করে আছেন। এর মাঝে হৃদের পেছন পেছন রাদীপকেও দেখা গেল আসতে। হৃদ বসার ঘরে আসতেই শশী সেদিকে তাকালো। সকালে মায়াকে লক্ষ্য করেছিল শশী। বেশ কিছু আপত্তিকর পরিবর্তনও দেখেছে মায়ার মাঝে, যেটা শশীর জন্য কষ্টদায়ক হলেও একটা সুখী দাম্পত্যের জন্য বিষয়টা বেশ স্বাভাবিক। গুমড়ে ওঠা শশীর চোখ ফের ভিজল নোনা জলে। ভেতরকার কষ্ট চাপতে মাথা নুইয়ে নত মস্তিষ্কে বসতেই শশীর মা সেদিকে তাকালেন। শশীকে কাঁদতে দেখে তিনি অশান্ত হলেন। রাগে তিলমিলিয়ে উঠলেন হৃদ মায়ার ওপর। আজ মায়ার জায়গায় ওনার মেয়ে থাকতো হৃদের জীবনে, শশীর জায়গাটা মায়া কেড়ে নিয়েছে। ব্যাপারটা মস্তিষ্কে আসতে ক্ষোভ প্রকাশ করলো শশীর মা সালমা। এই মুহূর্তেই একমাত্র সুফিয়া খানই পারবে মায়ার জায়গায় পরিবর্তন করে শশীকে হৃদের জীবনে আনতে, রাখতে। শশী তো সুফিয়ারও মেয়ে। শশীর কষ্টে অবশ্যই সুফিয়ার মনও নরম হবে। শশীর মা সালমা সুফিয়া খানের সঙ্গে কথা বলতে উঠে দাঁড়াতে হৃদ বসার ঘরে প্রবেশ করে। সুফিয়া খান হৃদ ও রাদীপ দুই ভাইকে চলে যেতে দেখে ডেকে বললেন, হৃদ, রাদীপ, এদিকে এসো, নাস্তা করবে। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে বসার ঘর ছাড়তে চেয়ে বলল। সময় নেই আম্মু, বাইরে করে নেব। হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের। তিনি বললেন, 5 মিনিটে কিছু হবে না, কাম। হৃদ চলে যেতে গিয়েও গেল না, বরং মায়ের কথা রাখতেই ডাইনিং এ বসলো। রাদীপ হৃদকে ডাইনিং এ বসতে দেখে সে তাড়াহুড়ো করে বাইরে হাঁটতে চাইলে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলা। হৃদের সম্মুখে প্লেট রাখতে রাখতে তিনি রাদীপকে শক্ত গলায় ডেকে বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে রাদীপ? ডাকছি আমি, কথা কানে যাচ্ছে না তোমার? ব্যস্ত রাদীপ থমথমে মুখে উত্তর দিতে দিতে বলল, আমার একটু আর্জেন্ট ছিল, আমি বাইরে নাস্তা। রাদীপের প্লেট চেয়ারের সম্মুখে রাখতে রাখতে ফের শক্ত গলায় বলল সুফিয়া খান, নেক্সট টাইম তোমাদের সব ব্যস্ততা বাড়ির বাইরে রেখে আসবে, খেতে আসো। মায়ের শক্ত গলায় রাদীপ হৃদের পাশাপাশি চেয়ারে বসে নাস্তা করতে লাগলো। এর মাঝে সুফিয়া খান কিচেনে গেলে রাদীপ সুযোগ বুঝে হৃদের দিকে হালকা ঝুঁকে বলল, ভাই, তোমাকে একটা জোরের কথা বলা ছিল। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে খাবার মুখে তুলতে তুলতে বলল। বলো। রাদীপ ফের সুফিয়া খানের গমন পথ লক্ষ্য করলো। সুফিয়া খানকে কিচেনে দেখে চট করে হৃদকে বলল, ভাই, আমি আমার ডাক্তারি প্রফেশন চেঞ্জ করতে চাই। আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আব্বুর সাথে যোগ হতে চাই। তুমি এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ। হৃদ খাওয়া ছেড়ে কপাল কুঁচকে তাকালো রাদীপের দিকে। রাদীপকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতে দিতে বলল, রাজনৈতিক মাঠ তোর জন্য না রাদীপ, এসব নোংরামিতে পেরে উঠবি না তুই। নিজের ক্যারিয়ারে ফোকাস কর। হৃদের কথার যথাযথ অর্থ রাদীপ না বুঝে খানিকটা অধৈর্য নিয়ে রাদীপ হৃদকে শুধিয়ে বলল, ভাই, আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি। আমি আব্বুর সাথে রাজনৈতিক মাঠে থাকতে চাই। আমি এই কয়েকদিনের রাজনৈতিক মাঠের থেকে যতটা শান্তি পেয়েছি ততটা শান্তি আমি ডাক্তারি ক্যারিয়ারে পাইনি। আমি আর লন্ডনে ফিরবো না ভাই, এখানেই থাকবো আব্বুর পাশে। তুমি প্লিজ এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে, যেন আম্মু বাধা না দেয়। হৃদ রাদীপের কথায় মনোযোগ না হয়ে চামচের শেষ খাবারটা মুখে তুলতে তুলতে বলল, তোর পিছনে আম্মু, তুই বল। কি বলবে? হাতের বাটিগুলো টেবিলের উপর রাখতে রাখতে সুফিয়া খান প্রশ্নটা করলেন হৃদকে। রাদীপ ভয়ার্থ মুখে সুফিয়া খানের দিকে তাকাতেই হৃদ পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে উঠে দাঁড়াতে দাঁড়াতে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, রাদীপ প্রফেশন চেঞ্জ করতে চাই, ডাক্তারি ছেড়ে রাজনীতি মাঠে থাকতে চাই আব্বুর পাশে। বলতে পারো ভবিষ্যৎ মন্ত্রী হতে চাই, এতে তোমার সম্মতি চাচ্ছে। ব্যাস এইটুকুই। হৃদ কথাগুলো শেষ করে ডাইনিং ছাড়লো। ব্যস্ততায় কফির পান করার সময়টুকুও তার হলো না। হৃদ চলে যেতেই অসহায় রাদীপ ভয়ার্থ মুখে মায়ের দিকে তাকাতে শক্ত গলায় সুফিয়া খান বললেন, নির্বাচনের পরপর তুমি লন্ডনে ব্যাক করবে রাদীপ?
বাংলাদেশে তোমার কোনো কাজ নেই। স্বাভাবিকভাবেই মায়ের থেকে এসব কথা শুনতে হবে, সে বিষয়ে প্রস্তুত ছিল রাদীপ। তাই নিজের মনোবল বাড়িয়ে মায়ের কথার উত্তরে বলল সে। আমি আর পড়াশোনার জন্য লন্ডন ফিরবো না আম্মু। আমি বাংলাদেশে থাকতে চাই। ডাক্তারি পেশায় আমার মন বসে না। তোমার জন্য এই পেশায় পড়াশোনা করেছি, কিন্তু এই পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চাই না। রাদীপের কথাই বেশ স্বাভাবিকভাবে সুফিয়া খান সম্মতি দিয়ে বললেন। ওকে, সমস্যা নেই। তুমি ডাক্তারি পেশায় ক্যারিয়ার গড়তে না চাইলে পারিবারিক ব্যবসায় জয়েন হও। আর নয়তো তোমার যে সেক্টরে মন বসে আমাকে জানাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। তারপরও রাজনীতি নয় রাদীপ, তুমি ছোট মানুষ, রাজনীতি নোংরামি তুমি বুঝবে না। রাদীপ খানিকটা জেদ করে বলল। রাজনীতি ছাড়া আমার যে অন্য কোথাও মন বসে না আম্মু। আমি রাজনীতি আমাকে কোনো কিছুতে বাধ্য করবে না রাদীপ। আমি তোমার মা হই, আমাকে টপকাতে যেও না। চুপচাপ লন্ডনে ফিরে যাও, তোমার টিকিট করে দিচ্ছি আমি। মা ছেলের কাটাকাটিতে বসার ঘরের সকলের দৃষ্টি কাড়ল। আরাফ খান, হেনা খান, নিহাল খান সহ একে একে সকলে ডাইনিংয়ে উপস্থিত হতে লাগলে রাদীপ জেদি গলায় বলল। আমি বললাম তো কোথাও যাব না। কেন ফোর্স করছো তুমি? আমার ডাক্তারি পেশা ভালো লাগে না। আমি রাজনীতি করতে চাই আব্বুর সাথে। রাদীপের কথায় তেতে উঠলেন সুফিয়া খান, বললেন। রাজনীতি করবে? কি বোঝো তুমি রাজনীতি সম্পর্কে? কি অভিজ্ঞতা আছে তোমার এই নোংরামি রাজনীতি সম্পর্কে? তুমি যে উপর দিয়ে স্বচ্ছ আর পরিষ্কার রাজনৈতিক মাঠ দেখছো, সেটার পেছনে কত শত নোংরামি কাহিনী, সেই গল্প তুমি জানো? অবুজের মতো বায়না করছো রাজনীতি করবে। খেলার পুতুল পেয়েছো, আজ খেলবে, মন না চাইলে কাল ফেলে দিবে। তোমার বাবাকে দেখেছো, একমাত্র এই নোংরামি রাজনৈতিকের জন্য আজও একটা খাপছাড়া জীবন লিড করছে সে। জিজ্ঞেস করো তোমার বাবাকে, তার জন্য আমাকে হৃদকে কতটা নোংরামিতে নামতে হয়েছে। আজও সেই নোংরামির খেলা শেষ হয়নি, সেখানে তুমি আবার নতুন করে যোগ হতে চাচ্ছ। তোমরা আসলে কি চাচ্ছ? তোমাদের জন্য আমরা স্বাভাবিক জীবন লিড করতে পারি না, আমাদের শান্তিতে থাকতে দিবে না তোমরা। তোমার বাবার অদক্ষতার কারণে হৃদ রাজনৈতিক মাঠে থাকতে হয় সব সময়। এখন আবার তুমি এই মাঠে থাকতে চাচ্ছ। তোমার মতো নরম মনের মানুষের জন্য এই রাজনৈতিক মাঠ না। এই কথাটা কবে বুঝবে তোমরা? রাদীপকে নরম মনের মানুষ সেটা রাদীপ নিজেও জানে। সে সহজে মানুষের মায়ায় জড়িয়ে যায়, কিন্তু এটা কোনো খারাপ গুণ নয়, বরং ভালো গুণ। কিন্তু সুফিয়া খান রাদীপকে দুর্বল আর নরম মনের মানুষ বলায় সেটা খুব অপমানজনক মনে হলো রাদীপের। তাই রাদীপ খাবার ছেড়ে টিস্যু নিতে নিতে চওড়া গলায় বলল। আমার কারো প্রয়োজন নেই, আমি একাই সামলাতে পারবো নিজেকে। রাদীপের কথায় ফের তেতে উঠলেন সুফিয়া খান। তিনি নিজেকে সামলে রাদীপকে বোঝাতে চেয়ে বলল। রাদীপ, আমি তোমার মা, তোমার ভালোর জন্য বলছি। আমার সাথে জেদ করো না। ডাক্তারি পেশা ভালো না লাগলে পারিবারিক ব্যবসায় জয়েন হও। পারিবারিক ব্যবসা ভালো না লাগলে নিজের কোনো ব্যবসা দাঁড় করাও। তারপরও রাজনীতির জন্য রাজনীতি তোমার জন্য ঠিক না। তুমি বাংলাদেশে এসেছো 3 মাস। এই 3 মাসে তোমার ওপর এই নিয়ে 4 বার হামলা হয়েছে, সবগুলোই হৃদের অনুপস্থিতিতে হয়েছে। তার মানে রাজনৈতিক মাঠে সবাই জানে তুমি তোমার বাবার মতো নরম মনের মানুষ। সেই জন্য হৃদের সাথে না পেরে তোমারকে বারবার টার্গেট করে। সেই জন্য বলছি, আম্মুর কথা শোনো রাদীপ, লন্ডনে ফিরে যাও। এখান থেকে নিজের বিপদ বাড়িও না। রাদীপ রাগ ছেড়ে মায়ের কথার মানে বোঝার চেষ্টা করে ডাইনিং ছেড়ে চলে যেতে যেতে বলল। এত কিছু বুঝি না আম্মু। আমি লন্ডনে ফিরবো না, পড়াশোনা করব না। আমি রাজনৈতিক মাঠে থাকবো। দরকার হলে পারিবারিক কোম্পানি দেখাশোনা করব, তারপর পাশাপাশি রাজনৈতিক মাঠে থাকবো। এটাই শেষ। রাদীপ চলে যেতেই চঞ্চলতা দেখা গেল উপস্থিত সবার মাঝে। এক একজন এক এক রকমের বোঝাতে চাইলেন সুফিয়া খানকে শান্ত করতে। এর মাঝে নিশ্চুপ নিহাল খান নীরবতা ভেঙে বললেন। রাদীপ বড় হয়েছে, ওকে ফোর্স করা ঠিক হবে না তোমার। রাগান্বিত সুফিয়া খান এমনিই রেগেছিল। নিহাল খানের কথায় তেতে উঠে বললেন। অবশ্যই আমি ফোর্স করব।
আমার সন্তান কি করবে না করবে সে ব্যাপারে। সন্তান জন্ম দিয়েছি আমি, আমার রাইট আছে আমার সন্তানের সঠিক পথ দেখানোর। এটা নোংরা রাজনীতি কখনো আমার ছেলের জন্য সঠিক হতে পারে না। রাদীপ আমার সন্তান, আমি বুঝি আমার সন্তান কেমন। আজ রাদীপের জায়গায় যদি হৃদ এসে আমাকে জানাতো সে রাজনৈতিক মাঠে নামতে চাই, তাহলে আমি আমার এই বিষয়ে কোনো আপত্তি থাকতো না। রাদীপ আমার ছোট ছেলে। হৃদ থেকে রাদীপকে নিয়ে বেশি টেনশন করতে হয়। সারাক্ষণ রাদীপকে আমার নজরে নজরে রাখতে হয় ওর নিরাপত্তার জন্য। আমার সেই ছেলে হঠাৎ এসে যদি বলে সে রাজনীতি করবে, তাহলে মা হিসেবে অবশ্যই আমার কর্তব্য আমার ছেলেকে সঠিক পথ নির্দেশনা দেওয়া। রাজনৈতিক মাঠ আমার রাদীপের জন্য কখনোই উত্তম নয়।